প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আজকে আমরা যে অধ্যায়টি পড়ব বা যে বিষয়টি তোমাদের আসলে বরাবরই অনেক অভিযোগ থাকে যে আমরা বিজনেসের সাবজেক্টগুলো নিয়ে তেমন কিছু করি না, তাহলে আমাদের আজকের উদ্যোগগুলো কিংবা আমরা এই যে বিগত কিছুদিন ধরে তাই এই বিজনেসের সাবজেক্টগুলোর দিকেও অনেক ফোকাস দিচ্ছি। আজকে আমরা পড়ব মার্কেটিং ফার্স্ট পেপারের অধ্যায় 4, অর্থাৎ আমরা পড়ব সামষ্টিক পর্যায় উৎপাদন। আমি আছি ফারিয়া তোমাদের সাথে। তোমরা কে কোথা থেকে আমার সাথে জয়েন করছো এবং এই ক্লাসটি করছো তারা আমাকে অবশ্যই জানাও, এবং তোমরা ক্লাসটি দেখতে থাকো। আমি একটু দেখি কে কে আমার সাথে জয়েন করছো। আচ্ছা, তাহলে প্রথমত আজকে আমরা পুরো চ্যাপ্টারের কি কি বিষয়গুলো পড়বো সেগুলো নিয়ে আলোচনা করি। আমরা আজকে পড়বো প্রথমত জিডিপি নিয়ে, দ্বিতীয়ত জিএনপি নিয়ে, এনএনপি নিয়ে, এনআইএফপি নিয়ে, পিআই নিয়ে। প্রত্যেকটা ফুল ফর্ম বলবো, বাংলায় অর্থ বলবো, প্রত্যেকটা সংজ্ঞা বলতে আসলে কি কি জিনিস ইনক্লুড হবে আর কি কি জিনিস এই যে বিষয়গুলোর ভিতরে আসবে না। ডিআই বলতে কি বোঝায়, এই চ্যাপ্টারে যে কয়টা ম্যাথস আছে ওই ম্যাথসগুলো আমরা দেখব। তারপর পার ক্যাপিটাল ইনকাম মানে মাথা পিছু আয়, সেটি আসলে আমরা কিভাবে গণনা করি বা প্রত্যেকটা বিষয়, সেগুলো হচ্ছে আজকের দিনে আমাদের আলোচ্য বিষয়। সেই বিষয়গুলো নিয়ে আমরা একটা একটা করে আলোচনা শুরু করব। তোমরা আমাকে জানিয়ে দাও কে কোথা থেকে আমার সাথে জয়েন করছো। ঠিক আছে, আমাদের যে প্রথম বিষয়টি সেটি হলো গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, যেটিকে আমরা মোট দেশজ উৎপাদন বলি। তোমরা হয়তো শুনেই থাকবে, আমরা অনেক সময় এই যে আমাদের দেশের আলোচনা যখন আসে তখন এই আলোচনাটা করা হয় জিডিপি কত কিংবা আজকে জিএনপিটি কত, এগুলা দিয়ে দেশের অর্থনৈতিক অবস্থা কিংবা একটি দেশ কতটুকু উন্নত হচ্ছে এই বিষয়গুলো নির্ধারণ করা হয়। তাহলে এই যে যখন আমরা মোট দেশজ উৎপাদন এই বিষয়টি নিয়ে আলোচনা করব, সেই সময় তোমাকে জানতে হবে দুইটি বিষয়। প্রথম বিষয়টি হলো, তোমাকে যখন জিডিপি এই টার্মটি বলবো তখন তুমি জানবে একটি দেশ, ধরো আমি যদি তোমাকে উদাহরণ বলি, আমরা বাংলাদেশে আছি, তাহলে এই বাংলাদেশের ভিতরে অনেক বিদেশি নাগরিকও রয়েছে, আবার যাদের জাতীয়তা বাংলাদেশি বা যারা বাঙালি এরকম অনেক মানুষ আছে। তাহলে মোট দেশজ উৎপাদন মানে সেখানে বাঙালি এবং বাইরের দেশে যারা আমাদের দেশে অবস্থানরত আছে তাদের যে আয়টা সেটিও আসলে আসবে। অর্থাৎ মোট দেশজ উৎপাদন হলো সেই উৎপাদনগুলো যেগুলোর মাধ্যমে, ধরো আমাদের বাংলাদেশে আজকে ইতালির একজন নাগরিক আছে, সে তার জীবিকা নির্বাহের জন্য এখানে কাজ করছে, তাহলে সেই মানুষটার জীবিকা নির্বাহের জন্য যে কাজটি সে করছে তার যে আয়টি সেটিও আজকে মোট দেশজ উৎপাদনের অন্তর্গত হবে। তাহলে আমি যদি তোমাদেরকে জিজ্ঞেস করি, মনে করো যে একজন মানুষ যে ফ্রান্সের মানুষ, সে বাংলাদেশে এসেছে, তাহলে সেই ফ্রান্সের মানুষের আয়টুকু সে যেটা আয় করছে সেটা কি আমার জিডিপির অন্তর্গত হবে কিনা, সেই প্রশ্নটি তোমাদের কাছে থাকলো। তাহলে তোমরা আমাকে সেটি কমেন্টে জানাও, আমি দেখি একটু কে কে জয়েন করছো আমার সাথে। আচ্ছা, সাইমন জয়েন করেছে, শহীদুল ইসলাম আরাফাত, আব্দুল্লাহ খান, মেহেদি, জামাল, নিশাদ, তানভীর, আচ্ছা প্রত্যেকে জয়েন করেছে। আর যারা যারা পরবর্তীতেও ক্লাসটা দেখার জন্য তোমাদের লাগবে, এই কারণে তোমরা এটা শেয়ার করে দিতে পারো। তাহলে আমরা যেটি বলছিলাম, তোমরা আমাকে জানাবে, আমি জিডিপির কথা বলছি। জিডিপি মানে হলো একটি দেশের অভ্যন্তরে দেশের মানুষ এবং বাইরের দেশে যে মানুষগুলো ওই দেশে অবস্থান করছে এক বছরে সেই দেশে যত আয় আসছে সেটি আসলে জিডিপির অন্তর্গত হবে। তাহলে একজন ফ্রান্সের মানুষ বা একজন ফরাসি ব্যক্তি যে বাংলাদেশে আছে তার যে আয়টি সেটিকে আজকে জিডিপির অন্তর্গত হবে কিনা সেটি তোমাদের কাছে প্রশ্ন। তোমরা অবশ্যই আমাকে জানাও সেটি কমেন্টে। আমরা পরের বিষয়গুলো দেখি। জিডিপির ক্ষেত্রে আমরা তিনটা পদ্ধতিতে জিডিপি বের করতে পারি। প্রথম যে পদ্ধতিটি সেটি হলো উৎপাদন পদ্ধতি, দ্বিতীয়টি হচ্ছে আয় পদ্ধতি এবং 3 নাম্বারটি হচ্ছে ব্যয় পদ্ধতি। তাহলে আমরা একটি একটি করে পদ্ধতি দেখি, সূত্রগুলো দেখি এবং তার আন্ডারে কি কি আসে এবং সেই ম্যাথসগুলো দেখি। তাহলে আমরা প্রথম যেটি দেখছি সেটি হচ্ছে উৎপাদন পদ্ধতি, জিডিপি সমান সামেশন অফ
Pn(xn)। তাহলে এই যে সামেশন অফ Pn(xn) বলতে আসলে কি বোঝায়? আমরা বলছি উৎপাদন পদ্ধতির কথা। সূত্রটা হচ্ছে সামেশন অফ Pn(xn)। তার মানে যত P1x1 প্লাস আমি যদি বলি P2x2 প্লাস ডট 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 প্লাস Pn(xn)। এইখানে তোমাকে জানতে হবে আসলে এই যে P কি আর এই x কি। এখানে P হচ্ছে কোন দ্রব্যের বাজারে যে দামটি রয়েছে, আর x হচ্ছে কোন চূড়ান্ত দ্রব্য বা সেবার পরিমাণ। তাহলে আমি যদি তোমাকে P আর x এর মান দিয়ে দেই, তুমি আমাকে আজকে জিডিপি বের করে দিতে পারবে না। এই ধরনের প্রশ্নগুলো যেমন এমসিকিউতে আসে তেমনি অনুধাবনে আসে। এই ছোট ছোট প্রশ্নগুলো থেকে আবার বড় বড় প্রশ্নগুলো হয়। তার জন্য প্রত্যেকটি ছোট ছোট টার্ম আগে তোমাকে জানতে হবে। তাহলে আমি একটু দেখি, যদি আমি তোমাকে ধরো আমি তোমাকে P1x1 P2x2 প্রত্যেকটির মান দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তাহলে তুমি আমাকে জিডিপির মানটি বলবে। তাহলে আমি ধরো তোমাকে দিয়ে দিলাম x1 এর মান হচ্ছে 10, x2 এর মান হচ্ছে 5, x3 এর মান হচ্ছে 4 এবং অন্যদিকে হচ্ছে P1 P2 আর P3 এর মানটাও দিয়ে দিলাম। তাহলে P1 এর মানটি হচ্ছে 5, P2 হচ্ছে 50 আর P3 হচ্ছে 15। তাহলে সেই ক্ষেত্রে আমার জিডিপির মানটা কি হবে? আমার সূত্র অনুযায়ী P সামেশন অফ Pn(xn)। তার মানে P আর x এর যতগুলো মান থাকবে সেগুলো P1x1 টা গুণ হবে, তারপর সেটি যোগ হবে P2x2 এর সাথে, তারপর সেটি যোগ হবে P3x3 এর সাথে। তাহলে আমি করতে করতে তোমরা আমাকে কমেন্টে জানাও এটার উত্তরটা কি হবে। তাহলে আমাদের যেহেতু সূত্রটি হচ্ছে P1x1, তাহলে এখানে আমার P1 দেওয়া আছে 5 এবং x1 দেওয়া আছে 10। তাহলে আমি কি করব? 5 × 10 প্লাস P2 আর x2। P2 দেওয়া আছে আমাকে 50 আর x2 দেওয়া আছে 5। তার মানে 50 × 5 প্লাস P3x3 এখানে আমাকে করতে হবে, তার মানে 15 × 4। তাহলে এটার উত্তরটা আমার যেটি আসবে সেটি হবে আমার জিডিপির অ্যানসার। তাহলে এই ধরনের প্রশ্নগুলো যখন এমসিকিউতে আসবে তোমরা জাস্ট মনে রাখবে রুলসটি, সামেশন অফ Pn(xn)। যত P1x1 থাকবে বাজারের ওই পণ্যটা দ্রব্যের মানটি আর হচ্ছে পণ্যের পরিমাণটি কতটুকু আছে সেটি দিয়ে গুণ করে জাস্ট সামেশন করে দিবে। তাহলে আমি একটু দেখি আমাকে কে কে অ্যানসার গুলো দিচ্ছে। আচ্ছা, আমাকে হচ্ছে রাজু জানিয়েছে, তারপর হচ্ছে ওকে উদয় ঘোষ বলেছে 360। আমি একটু দেখি তাহলে আমাদের 360 আসে কিনা। উদয় ঘোষ উত্তরটা জানিয়েছে 5 × 10, তার মানে এখানে আমার হয়ে যাচ্ছে 50। তাহলে 5 × 50 এখানে হচ্ছে 250, 4 15 60। তো এই ক্ষেত্রে আমার যে টোটাল অ্যানসারটা সেটা আসছে 360। তার মানে যে উত্তরটি আমাকে দিয়েছে সেই উত্তরটি সঠিক 360। তাহলে জিডিপিটা আমরা এই রুলস অনুযায়ী জাস্ট বের করতে পারি। এটি হচ্ছে উৎপাদন পদ্ধতির মাধ্যমে জিডিপি নির্ণয়ের সূত্র। এবার আমরা যদি দ্বিতীয় নিয়মটি দেখি, দ্বিতীয় নিয়মটি হচ্ছে আয় পদ্ধতি। আয় পদ্ধতির ক্ষেত্রে তোমাকে যেটি মনে রাখতে হবে সেটি হচ্ছে একটি উৎপাদন ক্ষেত্রে অনেক উপকরণ লাগে। সেই উৎপাদনের উপকরণগুলো কি হতে পারে? সেটি হচ্ছে একজন মানুষ যখন কিছু উৎপাদন করতে যায় তার আজকে শ্রম দিতে হয়, কিংবা আজকে তার ওই উপকরণগুলো যখন লাগে, কিংবা এই যে উৎপাদনের উপকরণের যে 4টি বিষয় সেটি আসলে তোমরা কে কে জানো? সেই উৎপাদনের উপকরণের 4টি বিষয় তোমরা যারা জানো তারা আমাকে অবশ্যই জানাও, যারা জানো না আমি তাদের জন্য একটু বলি। সেই ক্ষেত্রে ভূমি লাগে। এক জায়গায় তুমি উৎপাদন করতে যাচ্ছ, সেই ভূমিটা তোমার লাগবে। আজকে একজন শ্রমিকের শ্রমটা লাগবে, আজকে মজুরি দিতে হবে তোমার সেই শ্রমিককে। তাহলে এই বিষয়গুলো যখন উৎপাদনের উপকরণগুলো আমরা চিন্তা করি সেই ক্ষেত্রে আয় পদ্ধতিতে সেখান থেকে যে আয়গুলো আসে, অর্থাৎ খাজনা কিংবা যদি বলি মজুরি, সুদ, মুনাফা, এই 4টা বিষয়ের যোগফল যখন আমরা নির্ণয় করি সেটি আমরা আয় পদ্ধতিতে জিডিপি নির্ণয়ের ক্ষেত্রে করি। তাহলে আমি যদি তোমাকে আজকে খাজনা কিংবা মজুরি কিংবা সুদ কিংবা মুনাফা এই 4টার মান দিয়ে দেই এবং আমি তোমাকে বলি আয় পদ্ধতিতে তুমি আমাকে জিডিপি নির্ণয় করে দাও, তাহলে কি তুমি সেটি করতে পারো কিনা? আমরা চলো সেটি দেখি। তাহলে আমি তোমাকে খাজনা, মজুরি, সুদ, মুনাফা 4টার মান দিচ্ছি। আমি যদি তোমাকে খাজনার মান দেই হচ্ছে 100, বা আচ্ছা আমি যদি বাংলায় দেই হচ্ছে 100,
আমি তোমাকে মজুরির মান দিলাম 150, সুদ দিলাম হচ্ছে 80, আর মুনাফা হচ্ছে 30। তাহলে তোমরা আমাকে জিডিপি বের করে দেখাও তো আগেরটার সাথে এই উত্তরটি মিলে কিনা। আমাদের সূত্রটি কি ছিল? জিডিপি ইজ ইকুয়াল টু খাজনা প্লাস মজুরি প্লাস সুদ প্লাস মুনাফা। তার মানে এই চারটা যোগফলটা তোমাকে আমাকে বের করে জানাতে হবে। সেই ক্ষেত্রে জিডিপি ইকুয়াল টু যখন আমরা আয় পদ্ধতিতে বের করব সেটি হবে 100 যোগ 150 যোগ 80 যোগ 30। তার মানে এইটার যে যোগফলটা সেটি হচ্ছে আমার আয় পদ্ধতিতে জিডিপি নির্ণয় করা। তাহলে আমি একটু দেখি এর ফাঁকে কে কে আমার সাথে জয়েন করেছে। আচ্ছা, উম্মে হাবিবা বলেছেন আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। রোহান জয়েন করেছে। আর রাকিব আমাকে আবার উত্তর দিয়েছে এটা 360। আচ্ছা, আমাকে মেহেদি হাসান মিহাদ হচ্ছে, আমি তাকে উৎপাদনের উপকরণ চারটা জিজ্ঞেস করেছিলাম, সে জানিয়েছে ভূমি, শ্রম, মূলধন আর সংগঠন। ঠিক আছে, তাহলে এখন আমরা দেখি 360টার উত্তরটা কিনা। এই চারটা যখন আমি যোগ করব আমরা তাহলে আয় পদ্ধতিতে জিডিপিটা নির্ণয় করতে পারবো, এবং এই জিডিপিটা একজন নাগরিক হিসেবে কিভাবে নির্ণয় করতে পারি সেটি আমরা জানতেই পারি। তাহলে এটার উত্তরটিও হয় 360। তার মানে আমরা এই পদ্ধতিতেও জিডিপিটি নির্ণয় করতে পারি। তাহলে আমাদের দুইটি পদ্ধতিতে জিডিপি নির্ণয় করা শেখা হলো। তাহলে আমরা 3 নাম্বার পদ্ধতিতে দেখব, সেটি হচ্ছে ব্যয় পদ্ধতি। যেখানে দেখো আমি লিখে দিয়েছি রুলসে জিডিপি ইকুয়াল টু সি প্লাস আই প্লাস জি প্লাস এনএক্স। এখানে ব্যয় বলতে আসলে কি বোঝায়? একটি দেশে যে ব্যয়গুলো হচ্ছে সে ব্যয়গুলো দিয়ে যখন তুমি সেই দেশের জিডিপিটি নির্ণয় করবে সেটি হয়ে যায় ব্যয় পদ্ধতি। তাহলে মনে করো একটি চূড়ান্ত দ্রব্য কিংবা একটি চূড়ান্ত দ্রব্য বা সেবা সামগ্রী সেটা তৈরি করার জন্য আজকে তোমাকে যে ব্যয়টুকু করতে হচ্ছে, তাহলে তোমাকে কি কি ব্যয় করতে হয় সেই ব্যয়গুলোই এখানে লেখা আছে। তাহলে কোনটি দিয়ে আমরা কি বুঝছি সেটি আমরা দেখি, তাহলে আমরা বুঝতে পারবো একটি দেশে কি কি ধরনের ব্যয় হয় এবং সেই ব্যয়গুলো থেকে কিভাবে জিডিপিটি নির্ণয় করা যায়। তাহলে ব্যয় পদ্ধতিতে জিডিপি ইকুয়াল টু সি, এইখানে সি হচ্ছে ভোগ ব্যয়। তারপর আমরা যদি দেখি আয়ের ক্ষেত্রে, তাহলে এখানে আইটি হচ্ছে বিনিয়োগ ব্যয়। আজকে তুমি কোথাও বিনিয়োগ করতে যাচ্ছ সেই ক্ষেত্রে তোমাকে যে ব্যয়টি করতে হবে। তারপর হচ্ছে জি আর এনএক্স। এই জি হচ্ছে গভর্নমেন্ট বোঝায়, তার মানে সরকার যে ব্যয়টি করে, তার মানে সরকারি ব্যয়। এবং এনএক্স বলতে আসলে কি বোঝায়? এনএক্স বলতে আসলে বোঝায় আমি যদি এখানে সি প্লাস আই প্লাস জি প্লাস এনএক্স না দিয়ে এনএক্স এর বদলে এক্স মাইনাস এম দিতাম, তাও আসলে ওই এনএক্স কেই বোঝাতো। এখানে এই যে এক্স মাইনাস এম বা এনএক্স, এটি হচ্ছে রপ্তানি আর আমদানির সেটির পার্থক্যটুকুকে বোঝায়। মানে আমি যদি লিখি এনএক্স সমান এক্স মাইনাস এম, অর্থাৎ এক্স মাইনাস এম মানে হচ্ছে আমার রপ্তানি থেকে আমি আমদানিকে বিয়োগ করে দিচ্ছি, সেই ক্ষেত্রে আমরা যেটি পাবো সেটি হচ্ছে ব্যয় পদ্ধতিতে জিডিপি নির্ণয়ের রুলসটা, সেটি হচ্ছে সি প্লাস আই প্লাস জি প্লাস এনএক্স। অর্থাৎ ভোগ ব্যয়টি তুমি যোগ করবে, তোমাকে যে বিনিয়োগ ব্যয়টি দেওয়া থাকবে সেটি যোগ করবে, সরকারি ব্যয়টি যোগ করবে, এবং তারপরে রপ্তানি এবং আমদানি এই যে দুটির মান দেওয়া থাকবে সেই দুটোর পার্থক্যটি তুমি আজকে বের করবে। তাহলে তুমি এই যে ব্যয় পদ্ধতিতে জিডিপি বের করতে পারবে। তাহলে চলো আমরা এটার একটা ম্যাথস দেখি। যদি আমি তোমাকে প্রত্যেকটার মান দিয়ে দেই তাহলে আমি দেখি তুমি আমাকে কি সঠিক উত্তরটি দিতে পারছো কিনা, তারপর আমি কমেন্ট সেকশনটাও দেখবো। তাহলে মনে করো সি ইকুয়াল টু আমাকে দেওয়া আছে 100। আমি তোমাকে কিন্তু প্রত্যেকটা জিডিপির মানের উত্তরটি একই আসছে সেটি দেখাচ্ছি। মানে আমি যখন উৎপাদন পদ্ধতিতে করছি কিংবা আয় পদ্ধতিতে কিংবা ব্যয় পদ্ধতিতে আমার জিডিপির মানটি সেম আসছে, এই সূত্রের মাধ্যমে আমি সেটিও তোমাকে দেখাচ্ছি। তাহলে আমি যখন সি ইকুয়াল টু 100 দিচ্ছি, আই ইকুয়াল টু দিচ্ছি 80, জি ইকুয়াল টু দিচ্ছি 30, এবং এনএক্স মানে যেহেতু এক্স মাইনাস এম, তাহলে আমি তোমাকে রপ্তানি আর আমদানি দুইটার মান দিয়ে দিচ্ছি। রপ্তানি মানে 180 আর আমদানি হচ্ছে 30। তাহলে সেই ক্ষেত্রে জিডিপির মানটি কত সেটি তোমরা আমাকে জানাবে। তাহলে তোমাকে যেটা করতে হবে সি প্লাস আই প্লাস জি করতে হবে, মানে 100 যোগ 80 যোগ 30 করতে হবে, প্লাস
রপ্তানি মাইনাস আমদানি সেটি করতে হবে। আমার রপ্তানির মূল্যটি দেওয়া আছে 180 আর আমদানি দেওয়া আছে 30, তার মানে এতটুকু আমাকে বিয়োগ করতে হবে। তাহলে অ্যান্সারটি কত আসে দেখে আমি কে কে এর মধ্যে আরো জয়েন করেছে। আচ্ছা, অনেকে বলছে হাসান মাহমুদ সম্রাট জানিয়েছে 360 হবে, ইমরানুল ইসলাম বলেছে 360, মুরাদ হাই বলেছে, আব্দুল্লাহ খান, আরাফাত, বিজয়ন রহমান, সম্রাট বলেছে যে সে ম্যাথটা পারতো না বলে 6 মার্ক ছেড়ে এসেছে। ঠিক আছে, আমরা যেন এরকম কোনো মার্ক ছেড়ে না আসি তার জন্য আমাদের এরকম রুলস গুলো জানতে হবে এবং এক্সাম্পল গুলো দেখতে হবে। তাহলে আমাকে জিডিপির জন্য যেটি করতে হবে সি প্লাস আই প্লাস জি প্লাস এনএক্স, তার মানে আমার এখানে 100 যোগ 80 যোগ 30 প্লাস এনএক্স বলতে রপ্তানি মাইনাস আমদানি, তার মানে 180 মাইনাস 30, তাহলে আমার যে উত্তরটি চলে আসে সেটি হচ্ছে 360। ঠিক এইভাবে আমরা ব্যয় পদ্ধতিতেও এই জিডিপিটি নির্ণয় করতে পারি। তাহলে আমাদের কিন্তু জিডিপি নির্ণয়ের যেভাবে 3টি পদ্ধতি আছে সেগুলো শেষ। এখন আমরা দেখব মোট দেশজ উৎপাদন কিংবা জিডিপি নির্ণয় কি কি জিনিস অন্তর্ভুক্ত থাকে আর কি কি বিষয় অন্তর্ভুক্ত থাকে না। তোমরা অনেকেই অনেক নার্ভাস ফিল করো যে আপু আমি তো আসলে ভালো করে জানি না কোন বিষয়টি আসবে কোন বিষয়টি আসবে না, কিন্তু এরকম এমসিকিউ গুলো বোর্ডে অনেক বেশি আসে। তাহলে আমরা পরবর্তীর দিকে যাই। আচ্ছা, আমরা এখানে দেখো কয়েকটি বিষয় লিখেছি, সেই বিষয়গুলো আসলে কি, এখানে যখন তোমার পরীক্ষায় জিডিপির বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আসবে, এই বৈশিষ্ট্যগুলো দিলেই আসলে তুমি যেই জিনিসগুলো অন্তর্ভুক্ত আছে এবং যেই জিনিসগুলো অন্তর্ভুক্ত নেই এই দুইটি বিষয় তুমি ব্যাখ্যা করলেই জিডিপির বৈশিষ্ট্যগুলো চলে আসে। এমনি হয়তো মনে রাখাটা বৈশিষ্ট্য অনেক কঠিন হয়, কিন্তু যখন তুমি এইভাবে কোন জিনিসটা অন্তর্ভুক্ত আর কোন জিনিসটা না সেটা মনে রাখবে তখন সেটি সহজ হবে। তাহলে প্রথম প্রশ্নটি হচ্ছে ভৌগোলিক সীমারেখায় উৎপাদন, এটি কি আমার জিডিপির ভিতরে আসে কিনা? তোমরা কি মনে করো আজকে ভৌগোলিক সীমারেখায় উৎপাদনটি কি জিডিপির মাঝে আসা উচিত? তাহলে আমি তো তোমাদেরকে প্রথমেই সংজ্ঞায় বলেছিলাম জিডিপি মানে যেখানে একটি দেশের ভিতরে যত কিছু এক বছরে হচ্ছে, যত আয় হচ্ছে, তার মানে ওই যে মানুষটি দেশের, আমার দেশের ভিতরের মানুষটি যে আয়টি করছে, আবার আমার দেশের নাগরিক না, সে হয়তো সে ফ্রান্সের একজন নাগরিক, কিন্তু সে আমার দেশে যে আয়টি করছে সেই টোটাল আয়টি হচ্ছে জিডিপি। তার মানে ভৌগোলিক সীমারেখায় উৎপাদনটি আজকে আমার জিডিপি এর জিডিপি এটা ভৌগোলিক সীমারেখায় উৎপাদনটি সেখানে আসবে। তার মানে আমি একটা রাইট আনসার দিচ্ছি, মানে রাইট দিয়ে দিলাম, তার মানে এটি অন্তর্ভুক্ত হবে। 2 নাম্বারটি উন্নতির হার, তোমরা কি মনে করো জিডিপি দিয়ে কি আসলে উন্নতির হারটি নির্ধারণ করা যায়? এটা আসলে বলতে গেলে খুব ডিবেটেবল একটা টপিক, জিডিপি দিয়ে কি আসলেই করা যায়, কিন্তু কতটুকু করা যায় সেটি হচ্ছে আজকে প্রশ্ন। এটার উত্তরটা হচ্ছে আজকে যখন একটি দেশ হয়তো স্বল্প উন্নত, সে স্বল্প উন্নত থেকে উন্নত হচ্ছে, সেই জায়গাটি আসলে সাময়িকভাবে আমরা জিডিপি দিয়ে নির্ণয় করতে পারি, সেই জিডিপির হারটি দেখে। তার মানে এই যে উন্নতির হার সেটি আমরা জিডিপি বিষয়টির অন্তর্ভুক্ত করব। তোমরা 3 নম্বর প্রশ্নটি তোমাদের জন্য, বিদেশি প্রতিষ্ঠান উৎপাদন, বিদেশি প্রতিষ্ঠানে আমাদের দেশে এসে যে উৎপাদনগুলো করে সেটিকে জিডিপির ভিতরে পড়বে? দেখি আমি একটু কে কে আমাকে এটা সঠিক উত্তরটা দাও। আমি সর্বশেষে এই বিদেশি প্রতিষ্ঠান উৎপাদনের ব্যাপারটি বলবো। আমি আরেকটু ক্লিয়ার করি তোমাদেরকে, সেটা হচ্ছে যে মনে করো বাইরের কোনো প্রতিষ্ঠান তারা আমাদের বাংলাদেশে এসে কোনো উৎপাদন করছে, তাহলে সে আইটি কি আমি জিডিপির ভিতরে ধরবো কিনা সেটি আমাকে জানাও। হ্যাঁ বা না, ইয়েস অর নো দিয়ে আমাকে জানাতে পারো কমেন্টে। 4 নাম্বারটি হচ্ছে চূড়ান্ত দ্রব্য। তোমাকে মনে রাখতে হবে কোনো দ্রব্য যখন হয়তো প্রাথমিক পর্যায়ে আছে কিংবা মাধ্যমিক পর্যায়ে আছে সেই দ্রব্যটি কখনো জিডিপির মধ্যে আসবে না। যে দ্রব্যটি চূড়ান্ত দ্রব্য অর্থাৎ একদম ফাইনাল রেডিমেড দ্রব্যটি সেটি আমার জিডিপির মাঝে আসবে। তার মানে আমি বলতে পারি চূড়ান্ত দ্রব্য আমার জিডিপির অন্তর্গত। তারপর 5 নাম্বারটি হচ্ছে লেনদেনের উদ্দেশ্য। সেই ক্ষেত্রে দেখো আজকে লেনদেনের উদ্দেশ্যে বলতে কি বোঝাচ্ছে, যখন লেনদেনের উদ্দেশ্য থাকবে এবং যখন সেটি লেনদেনের উদ্দেশ্যে আমার দেশে কোনো আয় করা হবে
সেটি আসলে জিডিপির অন্তর্গত হবে, কারণ সেটি আমার দেশের আয়ের পরিমাণটি বাড়াচ্ছে। সেই কারণে লেনদেনের উদ্দেশ্যে সেটিও জিডিপি। আমাকে জানিয়েছে বিদেশি প্রতিষ্ঠান যদি আমার দেশে এসে উৎপাদন করে সেটি কি আসলে জিডিপির অন্তর্গত কিনা। আচ্ছা, আমাকে হচ্ছে উদয় ঘোষ জানিয়েছে, আব্দুল্লাহ খান, তারপর ইয়াসিন আরাফাত, আব্দুল্লাহ খান। হ্যাঁ, তোমরা আমাকে সঠিক উত্তরটি দিয়েছো, তোমরা বলেছো ইয়েস। তার মানে একটি বিদেশি প্রতিষ্ঠানও যখন আমার দেশে এসে উৎপাদন করবে সেটি আমার দেশের উৎপাদনের মাঝেও আসে, সেই কারণে এটি আসলে জিডিপির অন্তর্গত হবে। তাহলে আমি এখানেও একটি রাইট আনসার দিচ্ছি। এইবার যে বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকে সেটি আমরা জানলাম, এবার আমরা দেখি কোন কোন বিষয়গুলো আসলে অন্তর্ভুক্ত থাকে না। সেই ক্ষেত্রে হস্তান্তরযোগ্য সেবা, ধরো আজকে এমন একটি দ্রব্য যেটি আসলে 2 বা ততোধিক হাত ঘুরে ঘুরে যাচ্ছে, কিংবা কোনো শেয়ার, সেগুলো আসলে এই যে জিডিপির অন্তর্ভুক্ত হবে না, সেটি তোমাকে মনে রাখতে হবে। তার মানে আমি এটি কেটে দিচ্ছি, এটি আমার জিডিপির ভিতর আসে না। তারপরে মূলধনী লাভ, সেটিও আমার জিডিপির মাঝখানে কখনোই আসবে না। তারপরে পরোক্ষ ব্যয়, এখানে আসলে পরোক্ষ ব্যয় বলতে কি বোঝায় সেটি তোমাকে জানতে হবে। পরোক্ষ ব্যয় হচ্ছে কোনো ভ্যাট কিংবা আবগারি শুল্ক, এই জিনিসগুলো আজকে জিডিপির অন্তর্গত হয় না, কারণ সেটি আসলে আয়ের ক্ষেত্রে আমরা হিসাবের মাঝে ধরি না। তার মানে পরোক্ষ ব্যয় বা ভ্যাট কিংবা আবগারি শুল্ক সেগুলো আমার জিডিপির মাঝে আসছে না। সমাজে অস্বীকৃত এমন জিনিস, ধরো আমি যদি বলি নেশাজাত দ্রব্য, সেটা দিয়েও তো আজকে আমার দেশে আয় হচ্ছে, তাহলে সেই নেশাজাত দ্রব্যটা কি আসলে আমার দেশের জন্য আয় হিসেবে আমি ধরবো কিনা। সেই নেশাজাত দ্রব্য কিংবা আমরা যদি বলি সমাজে অস্বীকৃত এরকম বিষয়গুলো আজকে আমার জিডিপির অন্তর্গত হবে না, তাহলে আমি সেটিও কেটে দিচ্ছি। তোমরা আমাকে বলো তো, অবৈধ আয় সেটি কি আসলে জিডিপির অন্তর্গত হবে? আমি তোমাকে বললাম সমাজে অস্বীকৃত, আজকে তোমাকে বুঝতে হবে এই যে অবৈধ আয় সেটি কি সমাজে স্বীকৃত কিনা, তাহলেই তুমি আমাকে এটার উত্তরটি জানাতে পারবে। তাহলে তোমরা আমাকে বলো অবৈধ আয় সেটি কি আজকে জিডিপির অন্তর্গত কিনা। পরেরটি হচ্ছে সরকারের হস্তান্তর ব্যয়। সরকারের হস্তান্তর ব্যয় বলতে কি বোঝায়, অর্থাৎ সরকার যে ব্যয়টি করে, ধরো আজকে সরকার আমাদেরকে, যেসব মানুষ বয়স্ক আমাদের দেশে তাদেরকে বয়স্ক ভাতা দিচ্ছে, কিংবা আজকে যে মানুষটা বেকার তাকে হচ্ছে অন্যান্য দেশগুলোতে তাকে বেকার ভাতাও দেওয়া হয়। তাহলে এই যে বিষয়গুলা, বেকার ভাতা কিংবা হচ্ছে আজকে সেই বেকার ভাতা কিংবা বয়স্ক ভাতা, এই যে ভাতাগুলো সেগুলো সরকারের জন্য হস্তান্তর ব্যয়, সেই বিষয়গুলো আজকে আমার জিডিপির অন্তর্গত হবে না। তাহলে আমরা এখান থেকে একদম ক্লিয়ার কাট দেখতে পাচ্ছি, মাঝখানে একটা ভাগ করে দিয়েছি, এই কয়টি বিষয় আমার জিডিপির অন্তর্গত হবে আর এই কয়টি বিষয় আমার জিডিপির অন্তর্গত হবে না। তাহলে এই কয়টি বিষয় জানলে তুমি যে কোনো এমসিকিউতে যখন 1, 2, 3 দিয়ে তোমার আসে কোন বিষয়গুলো জিডিপির অন্তর্গত তুমি আজকে বলতে পারবে, কিংবা কোন জিনিসগুলো জিডিপির অন্তর্গত না সেটিও আজকে তুমি অ্যান্সার করতে পারবে। তোমাদের একটা প্রশ্ন করেছি, সেটি হচ্ছে অবৈধ আয়, মানে যেটি সমাজে স্বীকৃত না, সেই আইটিকে আজকে আমার জিডিপির অন্তর্গত হবে কিনা। আমি একটু দেখি কে কে উত্তর দিচ্ছে। আচ্ছা, আমাকে অনেকেই সঠিক উত্তর দিচ্ছে, আমাকে জানাচ্ছে যে না। উদয় ঘোষ জানিয়েছে, ফাহাদ জানিয়েছে, আব্দুল্লাহ জানিয়েছে, তারপর হচ্ছে ইমরানুল ইসলাম জানিয়েছে। আচ্ছা ঠিক আছে, তার মানে আমরা বুঝতে পারছি অবৈধ আয় এটিও আসলে আমার জিডিপির অন্তর্গত হবে না। আসলে তোমরা যারা এখনো ক্লাসটা শেয়ার করোনি তারা শেয়ার করে দাও, তাহলে হচ্ছে তোমার বন্ধুরাও যেমন দেখতে পারবে, পরবর্তীতে এই অধ্যায়টি যখন তোমরা পড়তে যাবে শুধু এই ক্লাসটি হয়তো পড়লে আমি প্রত্যেকটা টার্ম আসলে টাচ করেছি এবং প্রত্যেকটা ম্যাথস গুলো আমরা করবো, সো তোমার ওভারঅল ক্লাসটি করা হয়ে যাবে। তাহলে আর হচ্ছে আমরা এই বিষয়টি আমাদের শেষ, আমরা এর পরেরটিতে যাব। আমাদের জিডিপির ভিতরে আরো 2টি বিষয় আছে, সেই 2টি বিষয় দেখব। সেটি হচ্ছে আর্থিক জিডিপি, আরেকটা হচ্ছে প্রকৃত জিডিপি, আরেকটা হচ্ছে জিডিপি অবমূল্যায়ন। এই ধরনের ম্যাথগুলা হচ্ছে আমাদের গ নাম্বারে বা ঘ নাম্বারে আসে, তাহলে আমরা এরকম ম্যাথগুলা দেখব। তাহলে প্রথমে আমি দেখি জিডিপি কে 2টা ভাগ আছে, সেটি হচ্ছে আর্থিক জিডিপি আর একটা হচ্ছে প্রকৃত জিডিপি। আর্থিক জিডিপি কি,
আর্থিক জিডিপি হচ্ছে যখন তুমি বর্তমান বছর ধরে হিসাব করবে। তুমি শুধু একটি জিনিস মনে রাখবে, সেটি হচ্ছে বর্তমান। বর্তমানে হচ্ছে আর্থিক বছর, আর্থিক জিডিপি। তার মানে কি, বর্তমান মনে রেখে আসলে তুমি কিভাবে বাকিটা মনে রাখতে পারো? দেখো, বর্তমান বছরে বাজারের দাম ইনটু বর্তমান বছরের পরিমাণ, সেটি হচ্ছে আর্থিক জিডিপি। তাহলে আমরা তো আসলে এই যে বাজারের দাম, বাজারের পরিমাণ বলছে, আমরা তো জিডিপির একটি সূত্র শিখেছি, তাই না? সামেশন অফ পিএন এক্সএন, যেখানে বাজারের দাম আর হচ্ছে আমরা সেই পরিমাণটা জানতে পারি। তাহলে সেই রকম ক্ষেত্রগুলোতে আমি সেইভাবে সেই সূত্রটা দিয়ে আজকে আর্থিক জিডিপিটি বের করতে পারি। আমি ম্যাথটুকু দেখব, তার আগে হচ্ছে আমরা প্রকৃত জিডিপি দেখি। প্রকৃত জিডিপি হচ্ছে স্থির বছরের দাম ইনটু বর্তমান বছরের পরিমাণ। তাহলে একটুখানি চেঞ্জ হয়েছে, চেঞ্জটুকু কি? আর্থিক জিডিপিতে যেটা ছিল বর্তমান বছরের দাম, প্রকৃত জিডিপিতে সেটি হচ্ছে স্থির বছরের দাম। তার মানে এখানে শুধু আমার একটা টার্ম পরিবর্তন হবে, সেটি হচ্ছে বর্তমান বছরের জায়গায় স্থির বছরের দামটি আমাকে বের করতে হবে। এবং জিডিপি অবমূল্যায়ক, এটির ইংরেজি নামটি তোমরা কারা জানো? যখন হচ্ছে এমসিকিউতে জিডিপি অবমূল্যায়ক না বলে ইংরেজি নামটি দেয় অবমূল্যায়ক, এই অবমূল্যায়কের নামটি যারা জানো তারা কমেন্টে জানাও, আমি শেষে বলবো একদম। তখন দেখা যায় যে যখন ইংরেজি নামটা থাকে, তোমরা অনেকে হয়তো ম্যাথটা পারো কিন্তু তোমরা এটা অ্যান্সার করতে পারো না, সেই কারণে ইংলিশ নামটিও তোমাকে জানতে হবে। তাহলে জিডিপি অবমূল্যায়কের সূত্রটি হচ্ছে, আমরা তো আর্থিক জিডিপি বের করতে পারছি, প্রকৃত জিডিপি বের করতে পারছি, সেটিকে ভাগ দিব ইনটু 100 দিয়ে গুণ করব। তার মানে জিডিপি অবমূল্যায়কটি সবসময় পার্সেন্টেজে আসবে। তাহলে চলো আমরা আর্থিক জিডিপি, প্রকৃত জিডিপি আর জিডিপি অবমূল্যায়ক এটার ম্যাথটা দেখি। তার আগে তোমরা আমাকে জিডিপি অবমূল্যায়ক অর্থাৎ এটার ইংরেজি নামটা কি তোমরা যারা যারা জানো তারা আমাকে অবশ্যই জানাও। তাহলে চলো আমি জাস্ট তোমাকে, ধরো আমি দ্রব্য দিব, দ্রব্য দাম দিব, তোমাকে আমি হচ্ছে আমার হচ্ছে কি কি লাগবে, বর্তমান বছরের বাজারের দাম লাগবে আর বর্তমান বছরের পরিমাণটা লাগবে। তাহলে আমি হচ্ছে তোমাকে যে দ্রব্য দিচ্ছি এবং দাম দিচ্ছি সেগুলো হচ্ছে 2020 এর হিসাবে দিচ্ছি। তাহলে সেটির ক্ষেত্রে পরিমাণটিও দিচ্ছি, তুমি আমাকে এটা টোটালটি বের করবে। টোটালটি বের করে সামেশন অফ পিএন এক্সএল সেটি দিয়ে তোমাকে আর্থিক জিডিপিটি বের করতে হবে। তাহলে ধরো আমি তোমাকে 3টা দ্রব্য দিচ্ছি, এ বি সি, এরপরে আমি তোমাকে মানগুলো দিচ্ছি। প্রথম মানটি দিলাম 5, তারপরে দিলাম 6, তারপরে দিলাম 10, এরপরে পরিমাণটা দিচ্ছি 10, 20, 30। তাহলে এইটা আমাকে যেহেতু সূত্র অনুযায়ী আর্থিক জিডিপি বর্তমান বছরের বাজারের দাম ইনটু বর্তমান বছরের পরিমাণটি দিতে হবে। আমি তোমাকে সব দিয়েছি 2020 অনুযায়ী। তাহলে তোমাকে কি করতে হবে, এই ক্ষেত্রে তোমাকে করতে হবে 5 ইনটু 10। নর্মাল জিডিপিটা আমরা যেভাবে বের করেছিলাম ঠিক একই হচ্ছে আমার আর্থিক জিডিপি, প্লাস 6 ইনটু 20 প্লাস 10 ইনটু 30। ঠিক এইভাবে আমি হচ্ছে এটার মানটা বের করবো। মানটা কত হয় সেটা আমাকে তোমরা জানাও। তাহলে আমি এইভাবে আর্থিক জিডিপিটি বের করে ফেলতে পারি, যেখানে আমি বর্তমান বছর হিসেবে করব। আমার যে 2020 সালে দামটি দেওয়া আছে এবং 2020 সালের পরিমাণটি দেওয়া আছে সেটি আমরা গুণ করব এবং তারপর সেটি সামেশন অর্থাৎ সবগুলোর যোগফল দেখব। ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে আমার কি হয়, 5 ইনটু 10 তার মানে হচ্ছে 50, 6 ইনটু 20 মানে 120 যোগ 30, তাহলে আমার কত আসে 120, 50 আর 30। তার মানে আমার এখানে আসে, ও আচ্ছা এখানে হচ্ছে 10 ইনটু 30 আছে তাই না, তাহলে 300 হয়ে যায়। সেই ক্ষেত্রে আমার টোটাল অ্যান্সারটি আসে 470। তাহলে আমি এইভাবে আমার আর্থিক জিডিপিটা বের করলাম। শুধু একটু পরিবর্তন করলেই যে প্রকৃত জিডিপিটা আমরা বের করতে চাচ্ছি সেটিও বের করা যাবে। তাহলে আমার প্রকৃত জিডিপির সূত্রটি কি, সেটি হচ্ছে ভিত্তি বা স্থির বছরের দাম। অর্থাৎ 2020-এরটা আমরা বের করেছি, এখানে যখন আমরা 2019-এর ভিত্তি অর্থাৎ 2019 সালের কোনো দ্রব্যের দামটি জানবো এবং সেটিকে বর্তমান বছরের পরিমাণ দিয়ে গুণ করে সামেশন করব, তখন এটি বের হবে। তাহলে আমি একটু দেখি কে কে জয়েন করেছে আরো। আচ্ছা আমাকে হচ্ছে উদয় ঘোষ, ইয়াসিন জানিয়েছে 470, তারপর হচ্ছে স্বার্থহীন আমি,
আচ্ছা ঠিক আছে। তারপর হচ্ছে ফারহান সাকিব বলেছে ফ্রেমিংটা ভালো হয়েছে, থ্যাংক ইউ। তারপর হচ্ছে রাকিব নাফি শেয়ার করেছে, থ্যাংক ইউ। আচ্ছা তারপরে হচ্ছে আচ্ছা ঠিক আছে, তাহলে আগেরটার উত্তর অনেকে নো দিয়েছে আমাকে, সেটা আমি বুঝতে পেরেছি। আচ্ছা তাহলে আমরা এইভাবে আর্থিক জিডিপিটা বের করে ফেলতে পারি। তাহলে চলো আমরা এখন প্রকৃত জিডিপিটা বের করি। এবং অনেককে বলেছিলাম জিডিপি অবমূল্যায়ন, এটার ইংরেজি নামটা তোমরা কে কে জানো তারা আমাকে অবশ্যই কমেন্টে জানাও। তাহলে চলো এখন 2019-এর ক্ষেত্রে আমি জাস্ট একটু পরিবর্তন করে দিই, এখানে দামটা আমি 2019-এর দিব, তাই না? ধরো আমার 2019-এও ওই দ্রব্যটার দাম 5, 6 আর 10ই আছে, কিন্তু 2020-এ ওই পণ্যটির যে দ্রব্যের পরিমাণ এটি হচ্ছে 2019 অনুযায়ী, এবং এটি হচ্ছে 2020 অনুযায়ী ওই দ্রব্যের পরিমাণগুলো শুধু চেঞ্জ হয়েছে। সেটি যদি আমি তোমাকে দেই, ধরো আমি দিলাম 12, 21 এবং 32, তাহলে এই ক্ষেত্রেও তো তোমাকে একই সূত্র করতে হচ্ছে, সেটি কি? সেটি হচ্ছে সামেশন অফ পি এন এক্স এন। তাহলে তুমি জাস্ট একটু পরিবর্তন করলেই তোমাকে তো 2019 সালের ওই দ্রব্যটার দাম দেওয়া আছে আর 2020 সালের সেটার পরিমাণ দেওয়া আছে, তুমি তাহলে এটা গুণ করবে এবং প্লাস করবে, সামেশন করবে। তাহলে যদি আমরা এটা করি, সেটা হচ্ছে আমি বুঝতে পারছি অনেকে ক্যালকুলেটর নিয়ে বসে আছে, তারা হচ্ছে আমার আগে করে আমাকে উত্তরটা জানাও। তাহলে সেই ক্ষেত্রে কি হবে? সেটি হচ্ছে 5 × 12 যোগ 6 × 21 যোগ 10 × 32। ঠিক এইভাবে আমরা হচ্ছে এই ধরনের আর্থিক জিডিপি যেভাবে বের করেছি, প্রকৃত জিডিপিও একই সূত্র দিয়ে করছি, শুধু একটা জিনিস পরিবর্তন। সেটি কি? সেটি হচ্ছে আমরা যখন আর্থিক জিডিপি করি তখন সব বর্তমান হিসাব করি, বর্তমান বছরের দাম, বর্তমান বছরে পণ্যের পরিমাণ। কিন্তু যখন আমরা প্রকৃত জিডিপি করি তখন সেটি হয় স্থির বছরের দাম ইনটু বর্তমান বছরের পরিমাণ, যেটা আমরা এখানে করে ফেলেছি। তার মানে আমার এখানে অ্যান্সারটি কত আসে? সেটি আসে হচ্ছে তার মানে আমার এটার উত্তরটি হয় 506। তাহলে আমি দেখো আর্থিক জিডিপিও বের করেছি, প্রকৃত জিডিপিও বের করেছি। আবার আর্থিক জিডিপি এসেছিল 470 আর আমার প্রকৃত জিডিপি এসেছে 506। আমার 3 নম্বর প্রশ্নটি কি? সেটি হচ্ছে জিডিপি অবমূল্যায়ন, যেটির ইংরেজি নাম হচ্ছে জিডিপি ডিফলেটর। আমি দেখবো কে কে সঠিক উত্তর দিয়েছো। তার মানে জিডিপি ডিফলেটর সেটি আমাকে বের করতে বলা হয়েছে। সেই ক্ষেত্রে আমরা কি করছি? আমরা জিডিপি ডিফলেটরের সূত্রটি জানি, সেটি হচ্ছে আর্থিক জিডিপি বাই প্রকৃত জিডিপি ইনটু 100। তাহলে একটু আগে আমরা আর্থিক জিডিপি কত বের করেছিলাম? সেটি ছিল 470। তারপর আমরা বের করেছি 506 ইনটু 100। তাহলে যত আসবে সেটিকে আমরা পার্সেন্টেজে লিখবো, কারণ এটি 100-তে আছে, 100 দিয়ে আমি গুণ করছি। তার মানে আমার জিডিপি ডিফলেটর বা জিডিপি অবমূল্যায়নটি বের হয়ে গিয়েছে খুব সহজে। তাহলে এইভাবে যখন গয়ে কিংবা ঘয়ে আমার এই প্রশ্নটি আসবে যে আর্থিক জিডিপি বের করো, প্রকৃতি জিডিপি বের করো এবং জিডিপি ডিফলেটর বের করো, তখন তোমরা সহজেই এই সূত্রগুলো মনে রেখে করে ফেলতে পারবে। ঠিক আছে, তাহলে আমাদের এখন এই যে জিডিপির টার্মটি, জিডিপি শেখা হয়ে গেল, আমরা তার পরেরটাতে যাব। এর পরের বিষয়টি কি? পরের বিষয়টি হচ্ছে জিএনপি। ঠিক আছে, জিএনপির ক্ষেত্রে আমার যা যা প্রশ্ন আসে বোর্ডে, এবং হচ্ছে আমি বিগত বছরের প্রশ্নগুলো যেমন দেখেছি, তেমনি বইয়ে 2টি বই মিলিয়ে আসলে আমি দেখেছি কি কি বিষয়গুলো আছে। তখন আমি দেখেছি জিএনপির মাঝে কয়েকটি প্রশ্ন আসে। প্রথম যে প্রশ্নটি আসে সেটি হচ্ছে জিএনপির ম্যাপ করতে দেয়। 2 নাম্বার যে প্রশ্নটি আসে, জিডিপি আর জিএনপি কখন সমান হয়, কখন অসমান হয়, কখন জিডিপি বেশি হয়, কখন জিএনপি বেশি হয়, এই ধরনের প্রশ্নগুলো আসে। তাহলে সেটি আমি দেখার আগে একটু দেখি আমি আর কে কে জয়েন করেছে। ঠিক আছে, আমি এটা দেখার আগেও একটু ক্লাস করিয়ে নিই। ওকে, সেটি হচ্ছে দেখো আজকে জিএনপি অর্থাৎ মোট জাতীয়, এই যে জাতীয় শব্দটা, জিডিপিতে আমরা কি শিখেছি? যখন তোমাকে আজকে পরীক্ষার হলে বলবে জিডিপি আর জিএনপির মধ্যে পার্থক্য বের করো, তখন তুমি যদি ওই বেসিক পার্থক্যটা না জানো
তাহলে তুমি জিএনপি কিংবা জিডিপির পার্থক্যটুকু করতে পারবে না। তাহলে তোমাকে যেটা মনে রাখতে হবে সেটি হচ্ছে সকল দেশীয় নাগরিক মিলে, অর্থাৎ ধরো আমি যদি তোমাকে একটা এক্সাম্পল বলি, বাংলাদেশের মানুষ, ঠিক আছে, বাংলাদেশের মানুষ বাংলাদেশে যে আয়টুকু করছে এবং ওই বাংলাদেশের মানুষ বাংলাদেশের বাইরে ধরো ইতালিতে কিংবা ফ্রান্সে কিংবা আমেরিকাতে যে আয়টুকু করছে সে আয়টুকুও এখানে যুক্ত হবে। অর্থাৎ বাংলাদেশি যখন আমাকে জাতীয় উৎপাদন বলবে, বাংলাদেশি কিংবা একটি নির্দিষ্ট দেশের মানুষ, অর্থাৎ ওই যে জাতীয়তাটি, অর্থাৎ সেই মানুষগুলো যে আয়টুকু করছে সেটি মোট জাতীয় উৎপাদনে আসবে। কিন্তু ধরো আমার দেশে বাংলাদেশে আজকে ফ্রান্সের মানুষটি আছে, সেও তো আয় করছে, তার আয়টি এই যে জিএনপি বা মোট জাতীয় উৎপাদনের ক্ষেত্রে আসবে না। তাহলে তুমি কিন্তু জিডিপি আর জিএনপির যে ডিফারেন্সটা সেটা বুঝে ফেলতে পারছো। সেটি হচ্ছে জিডিপিতে কিন্তু আমার দেশের ভিতরে যত বিদেশি নাগরিক ছিল তাদেরটিও আসতো, কিন্তু জিএনপিতে সেটি কিন্তু আর আসছে না। তাহলে চলো আমরা হচ্ছে এটা রুলসটি দেখি। রুলসটি হচ্ছে জিএনপি ইকুয়াল টু সি প্লাস আই প্লাস জি প্লাস এনএক্স প্লাস এনএফআই। তাহলে তোমরা দেখো তো, এই যে আমি এতটুকু অংশ যদি দেখি সি প্লাস আই প্লাস জি প্লাস এনএক্স, সেটি আসলে কিসের সূত্র? সি প্লাস আই প্লাস জি প্লাস এনএক্স আসলে আমরা যে একটু আগে শিখেছিলাম জিডিপির ক্ষেত্রে সেই জিডিপির সূত্র। তাহলে জিএনপি সমান, যেহেতু সি প্লাস আই প্লাস জি প্লাস এনএক্স, আমি এটাকে যদি লিখি জিডিপি প্লাস এনএফআই, তাহলে এই এনএফআইটা কি? এটা আসলে কে কে জানো? এই জিনিসটা তোমরা অনেকেই বুঝতে পারো না। এনএফআই হচ্ছে নেট ফ্যাক্টর ইনকাম। এটি বলতে আসলে কি বোঝায়, কে কে জানো তারা আমাকে অবশ্যই কমেন্টে এটা জানাও। এনএফআই বলতে আমরা আসলে বুঝি, ধরো এই যে আমার দেশের মানুষ বাইরে গিয়ে আয় করছে, ধরো বাংলাদেশের একজন মানুষ সে বাইরে আয় করছে, সে বাইরের কান্ট্রিতে নিজের জন্য আয় করছে বা হচ্ছে তার বাংলাদেশের জন্য আয় করছে, এবং অন্যদিকে ধরো ফ্রান্সের একজন নাগরিক সে বাংলাদেশে আয় করছে। তাহলে তুমি পার্থক্যটা দেখো, পার্থক্যটা হচ্ছে যে মানুষটি বাংলাদেশি সে যখন বাইরে আয় করছে তার সেই আয়টি, এবং যে মানুষটি ফ্রান্সের কিন্তু সে বাংলাদেশে আয় করছে তার সেই আয়টি, এই যে আয় দুটো, এই আয় দুটোর মাঝে যে পার্থক্যটা সেটাই হচ্ছে নেট ফ্যাক্টর ইনকাম বা এনএফআই। অর্থাৎ বাংলাদেশের ভিতর ধরো তুমি এই যে কোনো দেশের মানুষ যখন বাইরে গিয়ে যে আয়টা করে সে আয়টা মাইনাস আজকে ওই দেশে এসে অন্য দেশের মানুষ যে আয়টি করছে সে আয়টা, তার পার্থক্যটুকুই হচ্ছে এনএফআই। তাহলে তুমি দেখো এক্সট্রা ভাবে জিএনপি সমান যখন জিডিপি প্লাস এনএফআই আসে তখন এক্সট্রা আসলে কি আসছে? এক্সট্রা যেটি আসছে সেটি হচ্ছে এনএফআই। এই এনএফআই এর উপরে আসলে নির্ভর করে কখন জিডিপি সমান জিএনপি হবে, কখন জিডিপি জিএনপি হবে, এবং জিএনপি আর জিডিপির মধ্যে কোনটি বড় ছোট হবে। তাহলে আমরা এখন সেটি দেখি। তাহলে তুমি যদি আজকে দেখো জিডিপি আর জিএনপি তখনই সমান হবে যখন এনএফআইটা যখন সমান হবে তখনই জিডিপি আর জিএনপিটা সমান হবে। তাহলে তোমরা আমাকে বলো তো এনএফআই জিনিসটা কি, সেটা একটু কমেন্টে জানাও। অর্থাৎ তোমাকে আজকে যখন তোমার দেশের মানুষের যে আয়টি বাইরের দেশে গিয়ে এবং তোমার দেশে যে মানুষগুলো বাইরের দেশে থেকে এসে আয় করছে সেটি সমান হয়ে যাবে, তখন জিডিপি আর জিএনপিটি সমান হবে। তাহলে ঠিক একইভাবে যখন এনএফআইটি ঋণাত্মক হবে তখন জিডিপিটি বেশি হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা যেটি বলছিলাম, আবার যখন এনএফআইটি প্লাস হবে তখন জিএনপির মানটি জিডিপি থেকে বেশি হবে। তাহলে আমি একটু দেখি কে কে জয়েন করেছো। আচ্ছা আমাকে আগেরটির উত্তরও অনেকে দিয়েছে। আচ্ছা অনেকে জানিয়েছে বইতে আর্থিক জিডিপিটি নেই, কিন্তু অনেক ক্ষেত্রে তোমার এই যে আর্থিক জিডিপিটি আসতে পারে সেটিও তোমাকে দেখতে হবে।
পরের বিষয়টি দেখি। সেটি দেখো এখানে কি কি বিষয়গুলো আছে, সেটি হচ্ছে জিএনপির বৈশিষ্ট্যগুলো আমরা এখন দেখব। তাহলে একটু আগে দেখেছিলাম জিডিপির বৈশিষ্ট্য। আচ্ছা, রোজা রেখে আসলে এত বেশি ক্লান্ত লাগছে, এই ক্লাসটি আমরা ইনশাআল্লাহ পরের দিন নিব। আর হচ্ছে খুব বেশি ক্লান্ত লাগছে বলে এই ক্লাসটি আজকে আর নিতে পারছি না। তোমরা ভালো থাকো এবং বাকিটুকু আমরা পরের দিন নিচ্ছি।